আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি অদিতি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ব্লগে। তো এই ভিডিওগুলো না বেশ কিছুদিন আগেরই, মানে সিরিয়ালে জমে আছে। তো সেদিন আমি হাজব্যান্ডকে সকালবেলা বিদায় দিতে বারান্দায় আসলাম, তারপর দেখি তুমুল একটা ঝোড়ো বাতাস শুরু হয়ে গেল। আমি তো ভেবেছিলাম যে আবার বোধহয় বৃষ্টি নেমে পড়বে, পরে দেখি যে না, কিছুক্ষণ মানে এরকম বাতাস হয়ে হঠাৎ করে আবার থেমে গেল। তো যাই হোক, এরপর আমি রান্নাঘরে চলে আসছি। এখন আমি রান্নার প্রিপারেশনস নিচ্ছি। আর বেশ কিছুদিন যাবত আমার ব্রেকফাস্ট মানে ভালোভাবে হচ্ছেই না, শুধু চা আর বিস্কিট বা কোনো রকম ব্রেড খেয়ে উঠে যাচ্ছি। আর এই যে এই কচুটা যে আমার এত বেশি প্রিয়, এটাকে বাঁশ কচু বা পানি কচু বলে অনেকে। তো আপনারা কে কি বলেন? আমরা তো পানি কচু বলি। তো এই কচুটা আমার কাছে এত বেশি ভালো লাগে। তো উপরের যে ডোগাটা ওটা আমরা ভাজি করে খাই, আর নিচের যেই অংশটা ওটা হচ্ছে আমরা মাছ দিয়ে রান্না করে খাই। আবার অনেক ভাজিও করা যায়, তবে ভাজিটা একদম চিকন চিকন করে কাটতে হয়, তো ওটা আসলে খুব ঝামেলা মনে হয়, যার জন্য আমরা এটাকে মাছ দিয়ে রান্না করে খাই। তো এই কচুটা আমার এত বেশি প্রিয়, মানে 2-1 দিন পর পরই দেখা যাচ্ছে যে এটা আনানো হচ্ছে। তো আমি ভেবেছি যে ইনশাল্লাহ একটু বেশি করে নিয়ে এসে এগুলোকে আমি স্টোর করব, যেন আমি অনেক দিন ধরে এটা খেতে পারি ইনশাল্লাহ। তাহলে বুঝেন যে এটা আমার কি পরিমাণের প্রিয়। আর অনেকেই বলে কচু খেলে নাকি গলা ধরে, তো আমার একেবারেই গলা ধরে না। তো আমার খালামণিরা না ছোটোবেলায় যখন বিশেষ করে আমার কাজিনরা, আমার ভাই, আমার মামাতো ভাই, ওদের গলা ধরতো। তো আমার খাম্মা কি করতো, দুষ্টুমি করে বলতো, তোরা যে ঝগড়ুটি বেশি এই জন্য তোদের গলা ধরে, কই আমাদের তো গলা ধরে না। তো আসলে মানে ওই হঠাৎ হঠাৎ সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায় রান্না করতে করতে, আর আমি একলা একলাই হাসি। এনিওয়েজ, এখানে আমার কচু টচু সব ধোয়া হয়ে গেছে। তো সবগুলোকে আমি একটু লবণ আর হলুদ পানিতে সিদ্ধ করে নিব। আর এতে করে হয় কি, যে কচুর যে রঙটা সুন্দর থাকে, না হলে একটা কালচে বা একটা মানে কেমন যেন একটা বাদামি বাদামি কালার হয়ে আসে, তখন ওটা দেখতে আর ভালো লাগে না। আর আপনি যদি একটু হলুদ দিয়ে সিদ্ধ করেন তাহলে রঙটা অনেক সুন্দর থাকে। এরপরে ওখানে সিদ্ধ চড়িয়ে দিয়ে রসুনও ছেলা হয়ে গেছে। তো আম্মুকে বললাম যে আম্মু তুমি আমাকে একটু হামানদিস্তা এটাকে একটু থেতো করে দাও। তো আম্মু ওটা করে দিচ্ছে। আর এই ডগা যে ভাজিটা আমরা করি, এই ভাজির মধ্যে বেশি করে পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ, আর যে থেতো করা রসুন আর একটু কালো জিরা দিয়ে একসাথে ভাজা ভাজা করতে হয়। এত বেশি স্বাদ হয় যা বলার বাহিরে। আর কচুটা না যত বেশি মানে একটু উচ্চ তাপে এটাকে ভাজতে হয়, তাহলে মানে গলাটা ধরে না। আর অনেকক্ষণ সময় নিয়ে নিয়ে একটু ভাজতে হয়, তাহলে দেখবেন যে এক ফোঁটা গলা ধরবে না। তো অনেকে আছে হয়তো বা মানে খুব ভালো মতো একটু ভাজা ভাজা করে না, তাদের কিন্তু গলাটা ধরে। এটা আমি দেখেছি, আমি ইভেন আমার মানে আশেপাশের মানুষদেরকেও দেখেছি যে তারা কিভাবে করে, যে চুলায় দিয়ে একেবারে রাখতেই চায় না। মনে করে এটা তো সিদ্ধ করাই আছে, চুলায় দিয়ে অত বেশি ভাজা ভাজা করা লাগবে না, এটা তো অলরেডি সিদ্ধই হওয়া। কিন্তু না, সিদ্ধ যতই হোক না কেন, এটাকে তেলের মধ্যে অনেকক্ষণ ধরে একটু ভাজা ভাজা করতে হয়, তাহলে এটা টেস্টও মানে থাকে এবং খেতে গেলে গলাও ধরে না। তো আমি সে কোন আমলে যে একটা আয়ের মাছ নিয়ে এসেছিলাম না, অনেক বড় সাইজের, সেই আয়ের মাছের লাস্ট একটা বক্স ছিল, যেটার মধ্যে 1 পিস মাছ ছিল আর একটা মাথার অংশ ছিল। তো আম্মুকে বললাম যে আম্মু তুমি এই কচুর নিচের যে অংশটা, ওটা দিয়ে তুমি হচ্ছে মাছটা রান্না করে ফেলো। তো আমার আম্মু না ইলিশ মাছ, তারপর বিভিন্ন ধরনের মাছ হচ্ছে এই যে কচুরের নিচের অংশটা দিয়ে রান্না করেন। আচ্ছা দেখেন এই রংটা কত সুন্দর হয়েছে, সিদ্ধ যে করেছি কি সুন্দর হলদে একটা রং। আর আমি যদি হলুদ না দিতাম তাহলে একটা কালচে বাদামি কালার হয়ে যেত, এবং ওটা দেখতেও ভালো লাগতো না এবং খেতেও ইচ্ছা হতো না আর কি। এখন তরকারির রংটা অনেক সুন্দর হয়ে যায়। তো যাই হোক, যেটা বলছিলাম, তো আমার আম্মু তো সবসময় ইলিশ মাছের ওই যে লেজ কান এগুলো দিয়ে কচুর এই নিচের অংশটুকু রান্না করেন। তো আম্মুর কাছ থেকে শুনে একবার আমি রান্না করেছিলাম, কিন্তু আমার কাছে না খেতে অত বেশি ভালো লাগেনি, কারণ আমি মানে আম্মুর মতো করে রান্না করতে পারিনি। এই যে আম্মু সেদিন রান্না করলেন, এত বেশি স্বাদ হয়েছে, মনে হচ্ছে যেন এই একটা তরকারি দিয়ে বোধহয় 1 গামলা ভাত শেষ করা যাবে, এত মজা। তাই আমি আম্মুকে বললাম যে আম্মু আমি তোমার কাছ থেকে শুনে যে আমি নিজে ট্রাই করেছিলাম বাসায়, কিন্তু আমারটা অত বেশি ভালো হয়নি, হয়তো বা কোনো না কোনো মশলায় পরিমাণে হয়তো বা এদিক সেদিক হয়ে গিয়েছিল, যার জন্য মানে আমার কাছে তো আমারটা খেতে ভালো লাগেনি, কিন্তু আম্মু যখন করে দিল খুব স্বাদ হয়েছিল।
তো যাই হোক, এই যে এদিকে এখন আমাদের রান্নাবান্না আলহামদুলিল্লাহ সব শেষ। এরপরে আবার আমি একটু শাকও চড়িয়ে দিলাম, কারণ যেহেতু এখন হাজব্যান্ডকে আমি খাবার দিয়ে দিই তার অফিসের জন্য, তো একটু মানে 2-3টা আইটেম আমাকে করতেই হয়। এতে করে মানে তারও ভালো লাগবে, দেখা যাবে যে সে দুপুরে একটা পেলো, রাতের বেলা আরেকটা পেলো, এরকম আর কি। এবং রাতে অনেকেই বলতে পারেন যে তিনি রাতে তো বাসায় এসে খেতে পারেন, কিন্তু তিনি হচ্ছে 6টা 6:30টার মতো তার ডিনার করে ফেলেন, যার জন্য মানে তাকে রাতের খাবারটা আমি দিয়ে দিই। আর না হলে বাসায় এসে খেতে খেতে অনেক সময় হয়ে যায়, তারপর সে একটু টিভির সামনে বসে, এরকম করতে করতে আসলে দেরি হয়ে যায়। তো খেয়ে দিয়ে একদম ডাইরেক্ট ঘুমাতে চলে যাওয়া, ওটা তো স্বাস্থ্যের জন্য খারাপ। আর তার এটাই না অভ্যাস হয়ে গেছে, কারণ সে আজানের সময় উঠে নামাজ পড়ে দেন সে জিমে চলে যান। তার শিডিউল একদম অন্যরকম, খুবই স্ট্রিক্ট অ্যান্ড টাইট শিডিউল তার। তো সে এটার বাহিরে একেবারে জানি না। তো তার দেখা দেখি আমিও মোটামুটি এখন লাইনে আসার চেষ্টা করছি, অলরেডি অনেক লাইনে আমি চলে এসেছি আলহামদুলিল্লাহ। এনিওয়েজ, এই যে শাকটা আমি রান্না করছি, এই শাকটা ওই যে মনে আছে কিছুদিন আগে আমরা পূর্বাচলে গিয়েছিলাম, সেখান থেকে এই শাকটা নিয়ে আসা হয়েছিল, পুঁই শাক। তো ওরা না 2 ধরনের শাক বিক্রি করছিল, একটা হচ্ছে মাটিতে লাগায় আর একটা হচ্ছে ওই যে মাচা দিয়ে করে। তো আমরা যেটা ওই যে মাচাতে করে সেটা নিয়েছিলাম, এবং এটা খেতে বেশ ভালো ছিল। তো এই যে শাকের রংটা দেখেন কি সুন্দর সবুজ, আমরা তো এভাবে প্রসেস করেই আমরা রাখি। তো আসলে এটা একটা মিথ তৈরি হয়ে গিয়েছিল যে শাক ঢেকে রান্না করলে রং নষ্ট হয়ে যায় বা এই হয় সে হয়, এগুলো সম্পূর্ণ একটা মিথ। তো আমি তো জলজান্ত প্রমাণ, এবং আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই প্রমাণটাও ক্লিয়ার করে দিলাম। তো এনিওয়েজ, এরপরে চলে আসছি হচ্ছে রান্নাঘরের এই কর্নারটা সম্পূর্ণ উল্টে ফেলবো। আমার সবচাইতে কিউট কর্নারটা আমি এখন চেঞ্জ করে ফেলছি, কারণ এ পাশে হচ্ছে ওই যে প্লাগ রাখার একটা সিস্টেম করা আছে। তো দেখা যায় যে যেহেতু আমার পেঁয়াজ কাটারটা বা ভেজিটেবল কাটারটা হচ্ছে ইলেকট্রিক, তো এখানে আমার বারবার নিয়ে আসতে হচ্ছে, যার জন্য ভাবলাম যে এই কর্নারটা এখান থেকে সরিয়ে ফেলি, এটাকে অন্য জায়গায় শিফট করে ফেলি, আর এই জায়গাতে হচ্ছে আমার ওই সালাদ কাটারটা রাখি। আর দেখা যায় যে ভাত রান্না করার সময় রাইস কুকার আমি এখানে নিয়ে আসি, কারণ ইলেকট্রিক সকেট এখানেই আসলে দেওয়া আছে। আরেকটা আছে ওই কর্নারে, যেখানে আমি মানে ঠিক এটার অপোজিটে, তো ওই পাশে হচ্ছে আমি তেল তুল ওসব রাখি, তো যার জন্য ওই পাশে আমি আর কোনো ভেজাল করতে চাচ্ছি না। তো দেখা যায় যে আমার চুলার লেফট সাইডেই হচ্ছে এই ভাত রান্না করা, বা মানে চুলার লেফট সাইডে যেই সকেটটা আছে এটাই আসলে বেশি ইউজ হয়। এনিওয়েজ, ওই সাইডের যত কিছু আমার ডল ছিল এগুলো সব কিছু এখন আমি ভালোভাবে একদম মুছে নিব, কারণ অলরেডি এগুলোর মধ্যে অনেক ধুলো পড়ে আছে, আর আমি অনেকদিন ধরে এগুলো হাতও দেইনি, কারণ আসলে দৌড়াদৌড়ির উপরেই ছিলাম, ভেজাল ছিল, রান্নার চাপ থাকে ওই সময়। মানে আমি না একসাথে অত বেশি কাজ করতে পারি না, আমি আগেও বলেছি। আমি মানে ধীরে ধীরে যখন যেটা করব তখন সেটাই করব। দেখা যায় যখন আমি রান্না বান্না করি তখন যদি আমার হাজব্যান্ড আমাকে ডাকাডাকি করে যে এটা কই ওটা কই, আমি প্রচণ্ড বিরক্ত হই, কারণ আমার না হঠাৎ করে মাথা ধরে যায়, আমি মাল্টিটাস্ক একেবারেই করতে পারি না। দেখা যায় যে যখন আমাকে অন্য কোনো কিছুর জন্য ডাকা হলো বা বলা হয়, তখন আমি হঠাৎ করে একদম মানে কনফিউজড হয়ে যাই, একদম ব্ল্যাঙ্ক হয়ে যাই। জানি না কেন এমন হয়, কিন্তু আমি একেবারে মাল্টিটাস্ক করতে পারি না। আমার হচ্ছে যখন আমি যে কাজটা করব তখন শুধু আমি সেইটাই করব এবং খুব পিসফুলি করব। তো কাজের সময় এ ডাকলো ও ডাকলো ওইভাবে আমি একেবারেই করতে পারি না, এটা আমার একটা অসুখ বলা চলে। এনিওয়েজ, আমি চুলার হুডের উপরেই সবগুলো এখন প্লেস করলাম, এখানেও বেশ ভালোই লাগছে। এরপরে আমার অনেকগুলো শ্যাম্পুর বটল জমেছিল, তো ভাবলাম যে আজকে এগুলোকে ডিস্ট্রয় করে ফেলবো। তো নকল এড়ানোর জন্য আমি সব সময় এগুলোকে ডিস্ট্রয় করেই দেন আমি এটা ফেলে দেই, কারণ এই প্রোডাক্টগুলো যদি আপনি ডিস্ট্রয় না করে ফেলেন তাহলে এগুলোর মধ্যে আবার নকল প্রোডাক্ট ওরা ভরে দেন, আবার আপনার কাছেই হয়তো বা কোনো না কোনো টাইমে এটা চলে আসবে, তো এটা আপনার জন্যই খারাপ হবে। তো একজন সচেতন নাগরিক হিসেবে আমি এটা সব সময় এটা করি, এবং আমার ব্লগের মাধ্যমে আপনাদেরকেও বলতে চাই যে যারা করেন ভেরি গুড, আর যারা করেন না তারা প্লিজ আজকে থেকে এটা শুরু করে দিবেন কাইন্ডলি। তো সমস্ত কাজ শেষ করে এখন আমার গোছানো রান্নাঘরটার এক ঝলক আমি আপনাদের সবাইকে একটু দেখিয়ে দিই। এটা নতুন করে সাজানো হয়েছে, তো আমার দেখে ভালোই লাগছে। তো আস্তে ধীরে আরও মডিফাই হবে এটা ইনশাআল্লাহ। তো এখন আপাতত আমার মাথায় যতটুকু ছিল এবং যেভাবে ছিল ওভাবেই করে দিলাম আর কি।
তো এনিওয়েজ এই ছিল আমার আজকের ব্লগ যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে পারেন। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।